দেখতে পারি, তোমায় ভালোবাসতে পারি আমি মরার পর, তোমার বাড়ি সে আমার হরে আমার। এ সোনামণিরা, কি খবর? ঠিকঠাক আছে? দেখা যাচ্ছে কিনা একটু বলতে হবে। একটা কোশ্চেন লিখে, হ্যাঁ, একটা কোশ্চেন লিখে তারপর আলোচনা যাব। আপনারা জয়েন হতে থাকেন দ্রুত। সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এই কোশ্চেনটা নিয়ে একটু কথা বলবো। আপনাদের বার 3-4 নিয়ে একটু কথা আছে আপনাদের দু একজনের, ওটার একটু কথা বলার চেষ্টা করব, তারপরে আমাদের আজকের আলোচনা চলে যাব ইনশাল্লাহ। দ্রুত জয়েন হয়ে যান, টাইমের ভিতরে জয়েন হতে হবে। 10টা মানে 10টাই, যেন সময় যেন মানে কিল না হয়। এমনিতে রমজান মাস সব কিছু মানে নেতাই গেছে, ঠিক আছে? তো সুতরাং এই দিকে খেয়াল রাখতে হবে। দেখতে পাওয়া যাচ্ছে? ওকে, দেখেন একটু কথা বলেনি। এখানে রিটেন শব্দটা আছে, রাইট একটা ভার্ব না? রাইট মানে কি? B1, WROT, রোট মানে কি বললেন? B2। B1 যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওটা অলওয়েজ ফাইনাইট ভার্ব। B2 যখন সেন্টেন্সে থাকে তখন সেটা কি বলেন তো? অবশ্যই অলওয়েজ কি বলেন তো? ফাইনাইট ভার্ব। এখন একজন একটা প্রশ্ন করছিল যে ভাই B3 তো অনেক জায়গায় দেখলাম সেন্টেন্সে আছে মানে ই ছাড়া, অক্সিলারি ভার্ব ছাড়া, তাহলে ওটা কি ভুল? হ্যাঁ, ওটা ভুল না। দেখেন B3 আছে এখানে আমাদের, তাই তো? কিন্তু ওই সেন্টেন্সে একটা কি আছে? একটা ফাইনাইট ভার্ব আছে বা একটা প্রিন্সিপাল ভার্ব আছে। একটা ফাইনাইট ভার্ব, একটা প্রিন্সিপাল ভার্ব আছে, তার মানে সেন্টেন্সটা সঠিক। কিন্তু যদি এইখানে এই ভার্বটা না থাকতো তাহলে এটা সঠিক। এখন তাহলে এটা কিসের কাজ করছে? এটা মূলত পার্টিসিপলের কাজ করছে। পার্টিসিপল মূল সেন্টেন্সটা ছিল দ্য রিটেন বুক, দ্য বুক হুইচ ওয়াজ রিটেন, এরকম ছিল। আপনারা যখন পার্টিসিপল আমরা অধ্যায় পড়বো তখন আমাদের এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো সুতরাং টেনশনের কিছু নেই। আজকে আমাদের এই জায়গা থেকে শুরু করবো, ট্রানজিটিভ। খাতায় নোট নিতে হবে দ্রুত। ট্রানজিটিভ ভার্ব থেকে শুরু করবো ইনশাল্লাহ। রোজা কেমন হয়েছে? যেভাবে পড়াচ্ছেন সেভাবে কি ইংরেজি চলে? এত টেনশন তো করা যাবে না ভাই, মাথার ভিতরে মাথা ফ্রেশ রাখা লাগবে। আপনার শেষ করে দেওয়ার দায়িত্ব আমার, বুঝাতে পারলাম? শেষ করে দেওয়ার দায়িত্ব আমার। ওটা ওই যে আবু বকর সেম কোশ্চেন কি লিখছে, আল্লাহ সালাম আলাইকুম ভাই, একটা প্রশ্ন, যেভাবে পড়াচ্ছেন সেভাবে ইংরেজির মধ্যে শেষ হবে কিনা? আচ্ছা হ্যাঁ, 40 প্রশ্ন শেষ বলতে এখন আমাদের ফাউন্ডেশনের সময় দৌড়ানো যাবে না। আমরা যখন টপিকে ঢুকে যাব তখন এতটা স্লো যাব না ইনশাল্লাহ। এবং যদি ক্লাস বেশি প্রয়োজন হয়, যদি মনে হয় আমি 40টা-45টা ক্লাসে শেষ করতে পারছি না, যদি ক্লাস 50টা প্রয়োজন হয় অথবা যদি 55টা প্রয়োজন হয়, শেষ করা হবে, টেনশন নেই, ঠিক আছে? কিন্তু আমাদের একদম ভিতর থেকে, হ্যাঁ, যেন খুব একদম সেই পরিমাণ যেতে হয়, ঠিক আছে? যেমন আমাদের জন্য তৃপ্তি আসে, মানে আমাদের স্যাটিসফ্যাকশন আসবে। মানে আপনি কোনো একটা কাজ করতে গেলেন, মানে মাঝপথে থেমে গেলে এটা হয় না, কিন্তু আপনার যখন পরিপূর্ণ তৃপ্তি আসবে তখন আপনি মানে ফ্রেশ লাগবে, তাই তো? কিন্তু যদি আপনার মনে হয় যে না, আরে কি করা শুরু করলাম, কি হয়ে গেলো, মানে কাজটা ঠিকঠাক করতে পারলেন না, তখন আপনার মাথায় শান্তি থাকবে না। ইংলিশটা আমরা ঠিকঠাক করবো ইনশাল্লাহ, ক্লিয়ার? আল্লাহ ভরসা। রোজার খাইছেন? দুপুরে খাইছেন? রোজার মধ্যে কারা বলেন? দুপুরে খাইছেন কারা? আলহামদুলিল্লাহ, রোজা অনেক ভালো লাগছে। ওকে, আলহামদুলিল্লাহ।
আমরা শুরু করে দেবো, দ্রুতই শুরু করে দেবো ইনশাল্লাহ। আমরা একটু সময় নিই, হ্যাঁ, রমজান মাস তো একটু ছাড় দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, বলে পানি খাই বলছি। ওকে ওকে, ঠিক আছে, আজ সমস্যা নাই, আমরা শুরু করে দিই। হ্যাঁ, রোজা মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে। ছোটবেলায় এমনও আছে যে ঠিক আছে নাস্তার সময় পর খেয়ে ফেলছি, একটু পরে চুরি করে আর কি। কিন্তু এতবার চিল্লাইছে, আম্মা আব্বা চিল্লাইছে, এ রোজা ভেঙে ফেলো, রোজা ভেঙে ফেলো। আমি রোজা কিন্তু আগেই ভেঙে ফেলছি, কিন্তু পরে আর খাওয়া হয়নি। পরবর্তীতে মনে হয়েছে আরে খাইতেও পারলাম না, মানে রোজাটাও হইলো না, মানে দুইটাই গেল। এটা অবশ্য ছোটবেলার ঘটনা। আজকের আলোচনা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ এখান থেকে ডিরেক্টলি বিসিএস এর প্রশ্ন হয়। ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব থেকে বিসিএস এর প্রশ্ন হয়। এখন ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব যদি আপনি বুঝতে না পারেন, তখন আপনি জেরান্ড এবং পার্টিসিপল বুঝবেন না। এখন একদম শতভাগ মনোযোগ থাকতে হবে। এখন আর কোনো আজে বাজে কথা না, কোনো আলোচনা না, এখন ডাইরেক্ট কুপ হবে, ঠিক আছে? এখন কোনো অন্য ধরনের কোনো কথাবার্তা না। যত ব্যস্ততা আছে, যা কিছু আছে, সামনে যদি উল্টাপাল্টাও কিছু আসে তাহলে দেখবেন না, ঠিক আছে? এখন শুধু অনলি ফোকাস অন মাই ক্লাস, ঠিক আছে? যেটা বলতেছিলাম, আপনি যদি ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব না বোঝেন, সেই ক্ষেত্রে আপনার যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে আপনি জেরান পার্টিসিপল করতে পারবেন না, আপনি বুঝবেন না। এরপরে হচ্ছে আপনি ভয়েস করতে গেলে আপনার ঝামেলা হবে। এরপরে ফ্রেজ আইডেন্টিফিকেশন করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক পরীক্ষায় আসে আপনি করতে পারবেন না, আপনি ক্লজ করতে পারবেন না। তার মানে একটা কাজ যদি আপনি এরকম একটু চিন্তা করেন যে এমন কি কাজ আছে যে একটা কাজ প্রথমে যদি আপনি মোটামুটি ওপেন করে ফেলতে পারেন, বাকি অনেকগুলো কাজ করা যায়। ঠিক এমন হচ্ছে কি বলুন তো ট্রানজিটিভ ভার্ব। মানে জাস্ট খালি যদি মানে রাজি করতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস। মানে এটা যদি বুঝতে পারেন তার মানে কি আপনার অন্যগুলো বুঝতে পারবেন, এছাড়া বুঝতে পারবেন না। আমরা ট্রানজিটিভ ভার্ব পড়ার আগে আমরা গল্পে ফিরে যাই। আমরা ছোটবেলায় পড়েছিলাম না, আমরা ছোটবেলায় পড়েছিলাম সকর্মক্রিয়া। একদম শতভাগ মনোযোগ দিতে হবে, কোনো এখন আর কোনো মন্তব্য করা যাবে না, কমেন্ট করা যাবে না, ঠিক আছে? ছোটবেলায় পড়েছিলাম আমরা সকর্মক্রিয়া, এইরকম বানানটা ছিল, কর্মক ক্রিয়া। চাকরি পরীক্ষার্থী যারা আছেন তাদের সকর্মক্রিয়া পড়া দরকার, সকর্মক্রিয়া জানা উচিত। সকর্মক্রিয়া কেন জানা উচিত? কারণ এটা বাংলা ব্যাকরণের ক্রিয়া অধ্যায়টা আছে, এবং হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সাম, তাই তো? সকর্মে ক্রিয়ার এদিক তাকান। মানে হচ্ছে কি আছে, মানে কি বলেন তো? আছে। এই যে বলা হয় তুমি ষষ্ঠীক এসো, তার মানে তুমি বউর সহ এসো, ঠিক আছে? তুমি ষষ্ঠীক এসো মানে কি তুমি বউ সহ এসো, তার মানে মানে কি বলেন তো? আছে। আর কর্মক মানে কি বলেন তো? কর্ম। আর ক্রিয়া মানে কি বলেন তো? ক্রিয়া। নাম থেকে বুঝতে হবে অনেক কিছু, অনেক নামের ভিতরে অনেক কিছু লুকায় থাকে, ঠিক আছে? যেমন মৌসুমী, মানে নামটা একটা মানে উড়াধরা একটা ভাব। শাবনূর নামটা একটা উড়াধরা ভাব, ঠিক আছে? মানে নাম শুনে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন, হেরে কাছে পাওয়ার দরকার নেই। বুঝাতে পারলাম তো? বিষয়টা হচ্ছে এইরকম। মানে হচ্ছে আছে, এবং কর্ম মানে হচ্ছে কর্ম মানে হচ্ছে কি কর্ম, ক্রিয়া মানে কি ক্রিয়া। তার মানে সকর্ম ক্রিয়া মানে কি যেই ক্রিয়ার কর্ম আছে, যে ক্রিয়ার কর্ম আছে। আমরা তো কিছু বাংলা পড়তেছি না, আমরা পড়তেছি কি ইংরেজি। যেটাকে কর্ম বলা হয় ওটাকে কি বলা হয় ভাই বলুন তো? অবজেক্ট। OBJECT, ওরে কাকা, অবজেক্ট। যেটাকে কর্ম বলা হয় সেটাকে কি বলা হয়? অবজেক্ট। আর যেটাকে ক্রিয়া বলা হয় এটাকে কি বলা হয়? ভার্ব। আপনি এইভাবে মিলাই পড়লে আপনার আজীবন ভুলবেন না, নাহলে সারা জীবন শুধু মুখস্থ করবেন। আই লাভ ইউ মৌসুমি, আই লাভ ইউ মৌসুমি, আই লাভ ইউ মৌসুমি, ও কত স্বপ্নে হারাইবে না, ঠিক আছে? কিন্তু আপনি যদি মানে জাস্ট একবার ভালো করে দেখে এরপরে মনে করে যদি চিন্তা ভাবনা করেন, স্বপ্নে আসার সম্ভাবনা আছে। ক্লিয়ার? আচ্ছা, মানে আছে, ক্রিয়া মানে ভার্ব, কর্ম মানে কি বলেন তো? মানে অবজেক্ট। এইবার হচ্ছে আপনি পারবেন। তার মানে যে ক্রিয়ার কর্ম আছে ওটাকে কি বলা হয়? সকর্মক্রিয়া। বাংলায় যেটাকে সকর্মক্রিয়া বলা হয়, ইংরেজিতে এটাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। ট্রানজিটিভ শব্দের অর্থ হচ্ছে সকর্মক, যার মানে অবজেক্ট থাকবে। তার মানে ট্রানজিটিভ ভার্ব মানে কি? যে সকল ভার্বের অবজেক্ট থাকবে সেই সকল ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলা হবে। আমি কি বুঝতে পারলাম? যে সকল ভার্বের অবজেক্ট থাকবে সেই সকল ভার্বের
মানে কি বলা, সেই সকল ভার্বকে কি বলা হয়, ট্রানজিটিভ ভার্ব বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে অবজেক্ট মার্কার কি জিনিস? ওই যে দেখেন মানে প্রথম বা সেকেন্ড ক্লাসে মনে হয় পড়াইছিলাম, ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে অথবা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কি হয় বলেন তো, ট্রানজিটিভ ভার্ব হয়। বুঝাতে পারলাম? ওকে, চলেন আমরা একটু লিখে ফেলি। পয়েন্ট আকারে লিখবেন, পয়েন্ট, শিরোনাম দিবেন ট্রানজিটিভ ভার্ব। কারো কারো নোট খুব সুন্দর হয়, একদম সেই খুব ভালো লাগছে, একদম মানে প্রেমে পড়ার মতো। হ্যাঁ, তো সুতরাং নোট দিবেন সবাই, নোট সবাই দিয়েন না আবার, মানে যেই নোট দেখলে প্রেমে পড়া যায় এরকম দিয়েন। প্রথম কথা হচ্ছে আমরা এটা লিখবো যে বাংলায় সকর্মক ক্রিয়া বলা হয় ওইটাকেই ইংরেজিতে ট্রানজিটিভ ভার্ব বলে। এটা 1 নাম্বার পয়েন্ট। তখন আপনারা আমার এই কথাগুলো মনে থাকবে। 1 নাম্বার পয়েন্ট আবার লিখে দিই না, বাংলায় যা সকর্মক্রিয়া, স বলতে দন্তা সয় ব না কিন্তু শুধু স, সকর্মক্রিয়া, বাংলায় যা সকর্মক্রিয়া ইংরেজিতে তা TRANSITIV ট্রানজিটিভ ভার্ব। 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। ভার্বের পর অবশ্যই অবজেক্ট থাকবে। অবশ্যই কি থাকবে? অবজেক্ট থাকবে। আমরা সংজ্ঞা লিখছি না, যে সকল ভার্বের পরে অবজেক্ট থাকবে ওই সকল ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে, এটা আমরা সংজ্ঞা লিখছি না। ভার্ব এর পরে লেখেন, ভার্ব এর পরে অবশ্যই কি থাকবে? অবজেক্ট থাকবে। অবজেক্টের নিচে আপনি জিনিস যদি আবার একটু রিপিট লিখে দিতে পারেন, অবজেক্ট কিভাবে পাওয়া যায় কোনো ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে, এটা আপনি এখানে লিখে নিতে পারেন, কি বা কাকে। ভার্বের পরে শব্দটা আমি লিখিনি। ভার্বের পরে অবশ্যই কি থাকবে ভাই? অবজেক্ট থাকবে। অবজেক্ট পাওয়া যায় কি করে? ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট লিখবেন, এটা হচ্ছে সহজ টেকনিক। 3 নাম্বার, ভার্ব এর পরে ইট দ্বারা, ভার্ব এর পরে ইট দ্বারা রিপ্লেস করা গেলে, রিপ্লেস করা গেলে তার ট্রানজিটিভ ভার্ব। TRANS, আরে টিভি লেখেন, এত কঠিন দরকার নেই। টিভি মানে কি? ট্রানজিটিভ ভার্ব। তার মানে ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আমরা 3টা তথ্য পাইলাম। 1 নাম্বার, যেটার কর্ম থাকবে, বাংলায় যেটাকে সকর্মক ক্রিয়া বলা হয়, ইংলিশে সেটাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলা হয়। সকর্মক মানে কি? যেটার কর্ম আছে। কর্ম মানে কি? যেটা অবজেক্ট আছে। তার মানে যে সকল ভার্বের অবজেক্ট থাকবে সেই সকল ভার্বকে কি বলা হবে? ট্রানজিটিভ ভার্ব বলা হবে। অবশ্যই ট্রানজিটিভ ভার্বের শর্ত হচ্ছে কি? ভার্বের পরে মাস্ট, এখানে শুড না কিন্তু মাস্ট, ভার্বের পরে অবশ্যই কি থাকতে হবে? অবজেক্ট থাকতে হবে। ভার্বের সাথে অবশ্যই কি থাকতে হবে? অবজেক্ট থাকতে হবে। সহজভাবে ভার্বের পরে যদি যেখানে যে ওয়ার্ডটা আছে এটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায়, ভার্বের পরে যে ওয়ার্ডটা আছে এটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তখন সেটা কি হয় বলেন তো? সাধারণত ট্রানজিটিভ ভার্ব বলা হয়। এখন কোনো প্রশ্ন না, একটা টপিক বোঝানোর পরে যদি কোনো কিছু না বোঝেন, আমি বিশ্বাস করি যে কোনো টপিক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে বাধ্য। আপনি বুঝবেন না কেন? না বোঝার কোনো কারণ নেই। 26 নাম্বার কোশ্চেন, বিগত বছরে কিরকম প্রশ্ন এসেছে এখানে দেখেন, খুব মজা দিয়ে দেখেন। হি টুক শেল্টার আন্ডার আ ট্রি, সে গাছের নিচে আশ্রয় নিল। হেয়ার দ্য ভার্ব টুক ইট, হেয়ার দ্য ভার্ব টুক ইজ, মানে এখানে টুক ভার্বটা কি? টুক মানে হচ্ছে কি বলেন তো? টুক মানে হচ্ছে মানে টেক এর পাস্ট ফর্ম। এখন সাধারণত শেল্টার এই শব্দটাই ভার্ব হিসাবে ব্যবহার করা যায়। এখানে যদি এইরকম থাকতো যে হি শেল্টার্ড আন্ডার এ ট্রি, সে গাছের নিচে আশ্রয় নিয়েছিল, শেল্টার যখন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন ওটার অর্থ হয় আশ্রয় নেয়া, আর শেল্টার যখন নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন সেটার অর্থ হয় আশ্রয়। হি টুক শেল্টার। এখন প্রশ্ন করো, হোয়াট ডিড হি টেক, সে কি নিয়েছিল? সে শেল্টার নিয়েছিল। তার মানে আমাদের হোয়াট দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়। এটা হচ্ছে প্রথম কথা। তার মানে এই শেল্টার শব্দটা কি বলতো এখানে?
অবজেক্ট। আবার হি টুক ইট, সে ইহা নিল। এই শেল্টার যেখানে আছে এটার পরিবর্তে যদি ইট ব্যবহার করে রিপ্লেস করা যায় তখনও সেন্টেন্সটা হয় হি টুক ইট, সে ইহা নিয়েছিল। তার মানে ইট দ্বারা রিপ্লেস করা যায়, তার মানে অবজেক্ট আছে ইট দ্বারা রিপ্লেস করা যায়, সুতরাং এটা কি বলেন তো ট্রান্সিটিভ ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দিয়ে দেখেন, এখান থেকে কনফিউশন আপনি পড়বেনই। এখানে অপশনে এ নাম্বারে ট্রান্সিটিভ ভার্ব আছে, অপশন বি নাম্বার আমি যখন প্রশ্ন করব তখন দেখবেন আপনার উল্টায় দিব। এখানে বি নাম্বার প্রিন্সিপাল, PRINCIPAL, প্রিন্সিপাল ভার্ব। খুব মনোযোগ দিয়ে দেখবেন, চরম মনোযোগ, চরম মনোযোগ। এখন ট্রান্সিটিভ ভার্ব অপশনে আছে, আবার প্রিন্সিপাল ভার্ব অপশনে আছে। প্রিন্সিপাল ভার্ব হইতে গেলে অবজেক্ট থাকাটা বাধ্যতামূলক না। প্রিন্সিপাল ভার্ব হইতে গেলে অবজেক্ট থাকাটা বাধ্যতামূলক না। প্রিন্সিপাল ভার্ব তো এটাও হতে পারে, যেমন হি ইজ আ স্টুডেন্ট, এখানে ইজটাও তো প্রিন্সিপাল ভার্ব, যেহেতু বাক্যে একটা ভার্ব থাকলে সেটা প্রিন্সিপাল ভার্ব হয়। তার মানে প্রিন্সিপাল ভার্বের শর্ত কিন্তু অবজেক্ট থাকতে হবে না, যেহেতু অবজেক্ট আছে অবশ্যই এটা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের আর একটা প্রকারভেদ হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। তার মানে অবজেক্ট থাকলে, যদি অপশনে ট্রান্সিটিভ ভার্ব না থাকে তখন দাগাবেন প্রিন্সিপাল ভার্ব, আর যদি ট্রান্সিটিভ ভার্ব অপশনে থাকে প্রিন্সিপাল ভার্ব দাগানোর কোনো অপশন নাই, সুতরাং এটা ট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্ব নয়, বোথ এ এন্ড বি, এটা হয় না, সঠিক অ্যান্সার নেই। এরপর দেখেন 27 নম্বর প্রশ্ন, 27 নম্বর কোশ্চেন, দ্য বয় রিডস আ বুক। দ্য বয় রিডস আ বুক, প্রশ্ন করেন, প্রশ্ন করা শিখেন। হোয়াট ডাজ দ্য বয় রিড, মানে বালকটা কি পড়ে বলেন তো? বালকটা বই পড়ে। এই যে আমরা নাউন পেয়ে গেছি, অবজেক্ট পেয়ে গেছি, এ বুকটা কি বলেন তো এখানে? অবজেক্ট। অবজেক্ট পেয়ে গেছি, তার মানে আমাদের অবশ্যই এটা কোন ভার্ব বলেন তো? প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এইবার এই দেখেন, একটু আগে যেই কথাটা আমি বললাম অপশনে ঠিক পরবর্তী কোশ্চেনে এই কোশ্চেনটা চলে আসছে। দেখেন যেটা বলছি মুখের কথা মুখে আছে, অথচ প্রশ্নটা চলে আসে। 1 নাম্বার প্রিন্সিপাল ভার্ব, 2 নাম্বার অক্সিলারি ভার্ব, 3 নাম্বার ট্রান্সিটিভ ভার্ব, 4 নাম্বার ইনট্রান্সিটিভ ভার্ব। খুব মনোযোগে, চরম মনোযোগ। এই জায়গায় একদম উত্তেজনার সর্বোচ্চ পর্যায়ে যেভাবে আমাদের ক্লিয়ার ফল থাকতে ওটা আমরা দেখার চেষ্টা করব। রিড শব্দটা প্রিন্সিপাল ভার্ব, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু প্রিন্সিপাল ভার্ব হওয়ার জন্য অবজেক্ট থাকাটা বাধ্যতামূলক নয়। অবজেক্ট থাকাটা বাধ্যতামূলক নয়, অবজেক্ট ছাড়াও সেটা প্রিন্সিপাল ভার্ব হতে পারে। অক্সিলারি ভার্বও প্রিন্সিপাল ভার্ব হতে পারে। আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভ ভার্বও প্রিন্সিপাল ভার্ব হতে পারে। হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিডটাও প্রিন্সিপাল ভার্ব হতে পারে, কোনো সমস্যা নাই। আমি কি বোঝাতে পারলাম? কিন্তু এখানে অবজেক্ট আছে, যেহেতু অবজেক্ট আছে, ট্রান্সিটিভ ভার্বের মানে কি বলেন তো? অবশ্যই অবজেক্ট থাকতে হবে, এটা হচ্ছে বড় কথা। তার মানে এখানে আর প্রিন্সিপাল ভার্ব আসলো না, এখানে কি বলতে ট্রান্সিটিভ ভার্ব। একটু আগেই যেই নোটটা আমি আপনাকে দিলাম, একটু পরেই দেখবেন কত জায়গায় প্রশ্ন আসছে। পিএসসির জায়গায় প্রশ্ন আসছে, বাংলাদেশ ট্রাফিক কমিশনের প্রশ্ন আসছে, 18 সালের প্রশ্ন আসছে। ওকে, সেম কোশ্চেন দেখেন, এই প্যাটার্ন থেকে কোশ্চেন আছে। এই জায়গা থেকে শিখার মূলত দুইটা বিষয়। এই জায়গাতে 28 নম্বর কোশ্চেনটা দেখেন, হি রিডস আ লেটার ইন দিস সেন্টেন্স রাইট। ও সরি রে শোনা, রিড না রাইটস। হি রাইটস এ লেটার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব। খুব মনোযোগ দিয়ে দেখেন। তাহলে কেন আমাদের প্রিন্সিপাল ভার্ব হবে না একটু বললাম। অবশ্যই প্রিন্সিপাল ভার্ব, কিন্তু যেহেতু অবজেক্ট আছে তার মানে কি বলেন তো? ট্রান্সিটিভ ভার্ব। আচ্ছা, মাদার লাভস মি, মা আমাকে ভালোবাসে। সবাইকে মা ভালোবাসে, এটি স্বাভাবিক, ট্রান্সিটিভ ভার্ব। কেন, কাকে ভালোবাসে? হুম দ্বারা প্রশ্ন করেন, হুম ডাজ মাদার লাভ, মা আমাকে ভালোবাসে। আমার নেট প্রবলেম নেই, আপনার নেট প্রবলেম নেই, আমার নেট প্রবলেম নেই, আমার নেট ঠিক আছে। নেট প্রবলেম আমার নয়, আমার নেট ঠিক আছে আজকে। আমার এদিকে আবহাওয়া ঠিক আছে, যাদের আবহাওয়া সমস্যা আছে তাদের সমস্যা, আমাদের নেট ঠিক আছে আজকে। তার মানে প্রশ্ন করেন, মাদার লাভস মি, মা আমাকে ভালোবাসে। হুম ডাস মাদার লাভ, মা কাকে ভালোবাসে? আমাকে ভালোবাসে। ওয়াও গ্রেট। ট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট পেয়েছে। অক্সিলারি ভার্ব গোষ্ঠী কি লাগে? সিম্পল ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব। সঠিক আনসার কোনটা বলেন তো? ই। এবার যদি বুঝে থাকে তাহলে এখানে টিবিসি, টিভিসি। আর কেউ যদি না বুঝে থাকেন এবার প্রশ্ন করেন আমাকে, কি বুঝেন নেই প্রশ্ন করতে হবে। হ্যাঁ, এবার বলেন, কেউ যদি কিছু বুঝে না থাকেন তাহলে প্রশ্ন করেন। এবার প্রশ্ন করেন, কেউ যদি কিছু বুঝে না থাকেন প্রশ্ন করেন। এবার নাম্বার জাকিয়া পারবিন জেবি, টিবিসি। ওকে,
তোমারই সোহাগ পেতে বুকেরই মাজারে যেতে এই মন প্রাণ শুধু চায়, এ কেমন প্রেমে মজিলাম, বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি। আগের সবগুলা প্রশ্ন শেষের প্রশ্নটা না বোঝার তো কোনো কারণ দেখছি না। আগের প্রশ্নগুলো যদি বুঝেন তাহলে শেষের প্রশ্নটা কেন বুঝবেন না বলেন? প্রশ্নে মাদার লাভস মি, হুম ডাজ মাদার লাভ, মা কাকে ভালোবাসে। অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা বস্তুবাচক অবজেক্ট। এখানে অবজেক্ট থাকার কারণে নিশিত আহমেদ, আপনার প্রশ্ন কখন দেখব? আপনার প্রশ্ন এখন করেন, এখন করতে বলছি প্রশ্ন। প্রশ্ন যখন করতে হবে তখন বলবে, আন্দাজি করা যাবে না, ব্লেম দেওয়া যাবে না ভাই। আমার প্রশ্ন তো দেখেন না, এরকম হয় না। লিনা এই কি বলে, রমজানে গান 28 নাম্বারটা আবার বলেন। ওকে, বোথ আনসার কি হতে পারে? বোথ আনসার থাকবে না, অপশন দেওয়া থাকলে হবে। 3 নাম্বার বৈশিষ্ট্য কি বলছে? আচ্ছা, অবজেক্ট না থাকলে কি হতো? এই যে পণ্ডিতি করেন, অবজেক্ট না থাকলে কি হতো এটা তো আমি পরে আলোচনা করব। যেটা বুঝাইছি এটা দেখেন বুঝছেন কিনা ভাই, ক্লাসে যেটা পড়াইবো ওটা অতটুকু বুঝছেন কিনা এটা বলেন। প্রশ্ন করাটা একটু বুঝাই দেন। তাই প্রশ্ন যদি না করতে পারেন তাহলে তো আপনার সেন্টেন্সগুলো পড়তে হবে রে ভাই। একজন বলছে 29 দ্বারা রিপ্লেস করা যায় না। এখন একটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যাদের বুঝেন যে আমি একবার বুঝলে আসলে আমি বুঝি না, তারা ক্লাসটা দুইবার দেখতে হবে। 29 দ্বারা কি হয় না বলেন তো? মাদার লাভস ইট, MOTHER। আপনার মা কি আম পছন্দ করে না? আম কি মি দিয়ে মানে মাদার লাভ, এখন মাদার লাভস ইট, এই আমের পরিবর্তে ইট ব্যবহার করে, মাদার লাভস ইট, মা ইহা পছন্দ করে। কে বলছে করা যায় না? অবশ্যই করা যায়, অবশ্যই করা যায়, ইট দ্বারা অবশ্যই করা যায়। আমি যখন এইখানে থাকবো তখন কোনো প্রশ্ন করা যাবে না, এটা একদম ফিক্সড। আমি যখন প্রশ্ন করতে বলবো তখন করবেন। 29 নাম্বারটা তার মানে ক্লিয়ার। মাদার ইট দ্বারা রিপ্লেস করা যায়, ইট দ্বারা রিপ্লেস করা যায়, ইট দ্বারা রিপ্লেস করা যায়। এটা এই যে মাদার লাভস ইট, মা ইহা পছন্দ করে। আচ্ছা 26 নাম্বার, 26 নাম্বার। এখন অনেকেই এমন আছেন যে প্রশ্ন করতে পারেন না, তাদের ওই যে 6-7 যে বইগুলো আছে ওখান থেকে প্রশ্ন করে শিখবেন। প্রশ্ন করার জন্য আমাদের দেখেন, হি টুক শেল্টার। এখন হোয়াট ডিড হি টেক, সে কি নিয়েছিল, সে কি নিয়েছিল। ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন ডিড কেন আনলাম, এটা পাস্ট টেন্স। সে কি নিয়েছিল, শেল্টার নিয়েছিল। এ প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। আবার হি টুক ইট, হি টুক ইট, হি টুক ইট, সে ইহা নিয়েছিল। ইট দ্বারা রিপ্লেস করা যায়, এই জন্য আমাদের টুকটা ট্রান্সিটিভ ভার্ব। বুঝতে পারলেন? এতক্ষণ যারা বুঝতে পারেনি তারা লেখেন বুঝতে পারছেন কিনা। এরপর ইন্ট্রান্সিটিভ ভার্ব পড়াবো। যতটুকু পড়াবো এতটুকু বলবেন যে জাস্ট বুঝতে পারছেন কিনা, নতুন কোনো চিন্তা করার দরকার নেই। আচ্ছা ভাইয়া, এখানে আমরা কথা বলতে পারি মতো সিস্টেম করে দেন। এখানে আপনি কথা বলার জন্য জুম অ্যাপে পড়তে হবে। ভর্তির সময় বলা হয়েছে আপনাকে জুম অ্যাপে, আপনি কথা বলবেন কিভাবে, আপনি প্রশ্ন করতে পারবেন জুম অ্যাপে। আমার বেঁচে যত স্টুডেন্ট, এত স্টুডেন্ট জুম অ্যাপে পড়ানো যায়। জুম অ্যাপে সর্বোচ্চ 300-400 স্টুডেন্ট পড়ানো যায়। আর জুম অ্যাপের কোর্স পে 8,000 টাকা। বুঝাতে পারলাম? আমি পার্সোনালি পড়াই না জুম অ্যাপে, কারণ আমার আলহামদুলিল্লাহ স্টুডেন্ট একটু বেশি ভর্তি হয়, এই কারণে জুম অ্যাপে হয় না। আপনি আমার সাথে কথা বলতে পারবেন না, কিন্তু আপনার প্রশ্ন করতে পারবেন। ফেসবুক লাইভে এটাই সিস্টেম, এছাড়া কোনো সিস্টেম জানা নেই। বুঝতে পারলেন আপনি? আচ্ছা, এবার ইন্টারজেটিভ ভার্ব মনোযোগ দিতে হবে। হ্যাঁ, ওকে।
এতক্ষণ যারা বুঝতে পারিনি তারা বলেন টিবিসি ক্লিয়ার কিনা? ভাইয়া বুঝছে, ওকে। হি ডিড ইট, এখানে ডিড কি ট্রানজিটিভ? হ্যাঁ ট্রানজিটিভ, যদি অপশনে ট্রানজিটিভ থাকে তাহলে ট্রানজিটিভ। জুম অ্যাপে পড়াবো আপনাকে। জুম অ্যাপে কেন পড়াবো? যখন ভর্তি হয়েছেন তখন ওখানে লেখা ছিল না? এত ইরিলিভেন্ট প্রশ্ন করেন না প্লিজ, এতে আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়। জুম অ্যাপে কেন পড়াবো আপনাকে? আপনি ভর্তি হয়েছেন ফেসবুক লাইভে, আপনাকে জুম অ্যাপে কেন পড়াবো? যদি মনে হয় আপনার জুম অ্যাপে পড়বেন তাহলে আপনাকে ভর্তি ক্যান্সেল করতে হবে। বোঝাতে পারলাম? ইরিলিভেন্ট প্রশ্ন করা যাবে না ক্লাসে। এই প্রশ্নগুলো আপনি গ্রুপে করবেন। ক্লাসে শুধু পড়াশোনা রিলেটেড প্রশ্ন হবে, শুধু পড়াশোনা রিলেটেড, অন্য কোনো প্রশ্ন না। ক্লিয়ার? আচ্ছা চলেন এবার ইন্টারজেক্টিভ ভার্ব। যদি এই আপনারা কন্টিনিউয়াসলি এইরকম মানে প্রাসঙ্গিক যে প্রশ্ন করা বুঝাই দেন বা জুম অ্যাপে প্রশ্ন নেন কিভাবে কথা বলতে পারে, এই কথাগুলো তো এইখানকার না। ক্লাসের পড়া ব্যতীত অন্য কোনো কথা থাকবে না শোনারা, তাইলে আপনাদের সমস্যা হবে। বোঝাতে পারলাম? আপনাদের বুঝতে সমস্যা হবে। ক্লাসে শুধু পড়াশোনা রিলেটেড কথা হবে, অন্য যত কথা আছে গ্রুপ আছে আপনাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবেন, আমাদের অ্যাডমিনরা আছে, আমাকে জানাবে, আমি সলিউশন দেবো। বোঝাতে পারলাম কি আপনাকে? ক্লাসে শুধু শোনা পড়াশোনা রিলেটেড, ঠিক আছে? আপনি গেছেন আপনার সাথে মানে কারোর সাথে লুডো খেলতে, এখন লুডো খেলতে যায় যদি বিমার আলাপ করেন তখন কি লুডো খেলা হবে? আপনি একবার চিন্তা করেন, জাস্ট থিঙ্ক। আপনি গেলছেন লুডো খেলতে যায় চিন্তা করছেন আরে আমি তো বিমাটা করে আসলাম, তখন আপনার বিমার আলাপ হবে, লুডো খেলা হবে না। বোঝাইতে পারলাম? বুঝে নিন। ওকে, ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে আমরা ট্রানজিটিভ ভার্ব যদি বুঝে থাকি তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বও আমরা বুঝতে পারবো। ট্রানজিটিভ ভার্ব যদি আমরা বুঝতে পারি ইন্ট্রানজিটিভ ভার্বও বুঝতে পারবো। ইন্ট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে অকর্মক ক্রিয়া। তার মানে যেই সকল ভার্বের কর্ম থাকবে না বা অবজেক্ট থাকবে না, যেই সকল ভার্বের কর্ম থাকবে না বা অবজেক্ট থাকবে না, সেই সকল ভার্বকে কি বলা হবে? ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হয়। তার মানে আমরা একটা পয়েন্ট লিখবো, 1 নম্বর পয়েন্ট লিখবো, অবজেক্ট না থাকলে তা ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে তা ইন্ট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে প্রথম কথা, অবজেক্ট থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি থাকবে? অন্য যে কোনো কিছু থাকতে পারে। এখানে কি থাকবে? অন্য যে কোনো কিছু থাকতে পারে। আমি কি বোঝাতে পারলাম? কি থাকবে না? শুধুমাত্র অবজেক্ট থাকবে না। অবজেক্ট আমরা কি ভার্ব দিয়ে হোয়াট অথবা মানে কি হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করে পাই। এই দুইটা দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না, আর বাকি সব দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে। বোঝাতে পারলাম? 1 নাম্বার পয়েন্ট কি লিখবো আমরা? অবজেক্ট না থাকলে সেটাকে কি বলা হয়? ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হয়। সহজভাবে যদি আর একটু বুঝতে চাই তাহলে কি, ভার্ব এর পরে ইট দ্বারা রিপ্লেস করা যায় না। ইট দ্বারা রিপ্লেস করা যায় না। রিপ্লেস করা যায় না। ওয়াও, ভার্বের পরে কি দ্বারা রিপ্লেস করা যায় না ভাই? ইট দ্বারা রিপ্লেস করা যায় না। ভার্বের পরে ইট দ্বারা রিপ্লেস করা যাবে না। আগেরটা ইট দ্বারা রিপ্লেস করা গিয়েছিল, এখন ইট দ্বারা রিপ্লেস করা যাবে না। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট লিখবেন, ভার্ব এর পরে কিছু না থাকলে অথবা প্রিপোজিশন থাকলে অথবা অ্যাডভার্ব থাকলে। প্রথম ক্লাসে পড়াইছিলাম অ্যাডভার্ব কি করে চিনতে হয়। ভার্বকে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এই 4টা দ্বারা প্রশ্ন করে অ্যাডভার্ব পাওয়া যায়। 3 নাম্বার, ভার্বের পরে কিছু না থাকলে, কিছুই নাই, ভার্ব শুধু সাবজেক্ট আছে এরপরে ভার্ব আছে আর কিছু নাই, তার মানে কি ইন্ট্রানজিটিভ। ভার্বের পরে কিছু না থাকলে 1 নাম্বার পয়েন্ট। ভার্বের পরে সরাসরি যদি কোনো প্রেপোজিশন থাকে, এরপরে যদি আর কোনো কিছু না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি বলতো? ইন্ট্রানজিটিভ ভার্ব। অথবা ভার্বের পরে অ্যাডভার্ব থাকলে তা ইন্ট্রানজিটিভ ভার্ব, তা আইটিভি মানে ইন্ট্রানজিটিভ ভার্ব। 3টা পয়েন্ট লিখবে, একদম মাথাটা ঠান্ডা রাখি, হাইপার না হয়, খুব সহজে বুঝতে পারবে ইনশাল্লাহ। প্লিজ এই শুনেন, আমাদের ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ একটা বাক্যতে মনে রাখা যায়। ট্রানজিটিভ মানে হচ্ছে অবজেক্ট থাকবে, ইন্ট্রানজিটিভ মানে অবজেক্ট থাকবে না। অবজেক্ট যদি থাকে তাহলে ইট দ্বারা রিপ্লেস করা যাবে, অবজেক্ট যদি না থাকে তাহলে সিম্পল ইট দ্বারা রিপ্লেস করা যাবে না।
অবজেক্ট কি হয়? অবশ্যই অবজেক্ট নাউন বা প্রনাউন হয়। নাউন বা প্রনাউন ছাড়া অন্য কিছু অবজেক্ট হতে পারে? পারে না। আচ্ছা, তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বে তাহলে কি পেয়ে গেলাম আমরা? অবজেক্ট থাকবে, এটা হচ্ছে প্রথম কথা। যদি অবজেক্ট না থাকে তাহলে কি ইট দ্বারা রিপ্লেস করা যাবে না। আবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বললাম যে ভার্বের পরে যদি দেখেন আপনি আর কিচ্ছু নাই, ওটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে দেখেন একটা প্রিপোজিশন আছে আর কিছু নাই, ওটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে দেখলেন একটা অ্যাডভার্ব আছে, কিচ্ছু নাই এছাড়া, শুধু অ্যাডভার্ব আছে, ওটা ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন অ্যাডভার্ব কি করে পাই? এটা আমরা প্রথম ক্লাসে পড়াইছি যে ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এবার যেমন একটা প্রশ্ন করি, আমি প্রশ্ন করি, দেখেন খুব ভালো করে। যেমন হি লাভস, হি লাভস, সে হাসে। খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে কি বলেন তো? সাবজেক্ট। আর এটা কি বলেন তো? ভার্ব। এবার দেখেন ভার্বের পরে আরো কিছু আছে? কিছুই নাই। সুতরাং এই ভার্বটার নাম কি বলেন তো? এই ভার্বটার নাম কি? ইন্ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটার নাম কি? ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, এরপরে আমরা আরেকটা এক্সাম্পল লিখব। যেমন হি, দেখেন হি কেম ইন, হি কেম ইন, হি কেম ইন। খুব মনোযোগ দিয়ে দেখেন, এই যে হি সাবজেক্ট, এরপর কেমটা কি বলেন তো ভাই? ভার্ব। ভার্বের পরে সরাসরি কি আছে? প্রেপোজিশন আছে। এরপরে আরো কিছু আছে? কিচ্ছু নাই। ভার্বের পরে যদি কোনো প্রেপোজিশন থাকে, এরপরে যদি কোনো কিছু না থাকে, তখন ওই ভার্বটা কি হয়? ইন্ট্রানজিটিভ ভার্ব হয়। এইখানে মূলত আসলে এটা প্রিপোজিশন না, পার্টস অফ স্পিচ হিসেবে এটা অ্যাডভার্ব। এটা আমরা পরে আলোচনা করবো, এখন আলোচনার দরকার নেই। আচ্ছা, এরপরে যদি আমরা এরকম একটা এক্সাম্পল লিখি, হাত দ্রুত চালাইতে হবে। যেমন হি ওয়েন্ট, হি ওয়েন্ট হোম। খুব মনোযোগ দিয়ে দেখেন, হি ওয়েন্ট হোম, হি ওয়েন্ট হোম। সে কোথায় গিয়েছিল? বাড়ি গিয়েছিল। প্রশ্ন করেন হোয়াট ডিড হি গো, সে কি গিয়েছিল? প্রশ্ন উত্তর পাওয়া যায়? উত্তর পাওয়া যায় না। এইবার প্রশ্ন করেন হুম ডিড হি গো, কাকে গিয়েছিল? উত্তর পাওয়া যায়? উত্তর পাওয়া যায় না। তার মানে এইবার প্রশ্ন করেন হোয়ার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল? বাড়ি গিয়েছিল। এবার উত্তর পাওয়া গেছে। হোয়ার দ্বারা প্রশ্ন করলে ওটা অবজেক্ট হয় না, ওটা অ্যাডভার্ব হয়। এই সেন্টেন্সে হুমটা কি বলেন তো? অ্যাডভার্ব। আর এখানে ওয়েন্ট ভার্বটা কি বলেন তো? ওয়েন্ট ভার্বটা হচ্ছে আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব, আইটিভি, ইন্ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারলেন? আইটিভি, ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখেন এখান থেকে প্রশ্ন হয়েছে। কি করে প্রশ্ন হয়েছে দেখেন, চলেন আমাদের আগের ক্লাসে যাই। আগের ক্লাসে একটা জিনিস দেখানো বাকি আছে আপনাদের। আচ্ছা, ওটা ওটা হ্যাঁ, ওটা দেখাইছিলাম মনে হয়। এ দেখেন, এবার বুঝেন। আমি বুঝানোর পরে আপনাদেরকে জিজ্ঞেস করবো, বুঝতে দেখেন কত জায়গায় প্রশ্ন আসছে, কত জায়গায় প্রশ্ন আছে। দেখেন 30 নম্বর প্রশ্ন, ফায়ার বার্নস। মনোযোগ দিবেন, এখন কোনো আলাপ নাই। ফায়ারটা কি বলেন তো? সাবজেক্ট। বার্নসটা কি বলেন তো? ভার্ব। এরপরে কিছু আছে না? এই সেন্টেন্সে আরো কিছু আছে? কিচ্ছু নাই। যদি ভার্বের পরে আর কিছু না থাকে তাহলে ওই ভার্বটা কি? ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ? ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে সঠিক আনসার কোনটা বলেন তো? ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ হবে না। পজিটিভ ভার্ব অন্য জিনিস, এটা না। এরপর দেখেন শি স্লিপস, সে ঘুমায়। 31 নম্বর প্রশ্ন, শি স্লিপস, সে ঘুমায়। এখন শি স্লিপস, এই স্লিপস ভার্বের পরে কিছু আছে? কিছুই নেই। তার মানে ভার্বের পরে যেহেতু কিছু নেই, তার মানে ট্রানজিটিভ ভার্ব না। কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব না, বি ভার্ব না, লাস্টে আছে ইন্ট্রানজিটিভ ভার্ব মনে হয়। 31 নাম্বার, ওই যে দেখেন লাস্টে ডি নাম্বার হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। সঠিক আনসার কোনটা বলেন তো? ইন্ট্রানজিটিভ ভার্ব। 32 নাম্বার সেম। দেখেন 32 নাম্বার কি আছে বলেন তো? সেম। 32 নাম্বার হচ্ছে আমাদের কি? রিভার ফ্লোস। রিভার ফ্লোস, ভার্বের পরে কিছু আছে? কিচ্ছু নাই। দ্যাট ইজ ওয়াই কি বলেন তো? ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, এর পরবর্তীতে কত নাম্বার? 34 নাম্বার প্রশ্ন, দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। এখন দ্য ডোর ওপেন্ড ইট, দ্য ডোর ইহা খুলেছিল। ডোর কি কিছু খুলতে পারে? না। হাউ ডিড দ্য ডোর ওপেন, দরজাটা কিভাবে খুলেছিল? স্বয়ংক্রিয়ভাবে খুলেছিল। এলয় যুক্ত ওয়ার্ড সাধারণত অ্যাডভার্ব হয়। আমরা বলছিলাম কি ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে তাহলে ওই ভার্বটা কি? ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ না, কি বলেন তো? ইন্ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ ইনকমপ্লিট ভার্ব। এই জায়গাটায় আমরা আলোচনা করার একটা চেষ্টা করব। কমপ্লিট মানে হচ্ছে কি বলেন তো? সম্পন্ন করা। আর ইনকমপ্লিট মানে হচ্ছে কি বলেন তো? অসম্পন্ন করা। যেহেতু আমাদের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে,
এই জন্য ট্রানজিটিভ ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব যেহেতু আমাদের অবজেক্ট ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে, এই জন্য এটাকে কমপ্লিট ভার্ব বলা হয়। ইনট্রানজিটিভ ভার্ব কারণ অর্থ লাগে না তো, যেমন আপনাকে এই যে এইরকম এক্সাম্পল দেখাইছি আমি, যে এখানে অবজেক্ট লাগে না। 32 নম্বর এক্সাম্পলটা দেখেন, 32 নম্বর এক্সাম্পলটা দেখেন, 32 নম্বরে কোনো অবজেক্ট লাগছে না, যেহেতু অবজেক্ট ছাড়াই করতে পারছে, তার মানে সে অবজেক্ট ছাড়াই স্বয়ংসম্পন্ন। এই জন্য ট্রানজিটিভ ভার্বটাকে কি বলা হয় বলে, ইনট্রানজিটিভ ভার্বটাকে কি বলা হয়, কমপ্লিট ভার্ব। আর একটু আগে যখন ট্রানজিটিভ ভার্ব পড়াইলাম ওখানে অবজেক্ট প্রয়োজন ছিল, এই কারণে কি দরকার, ওটাকে ইনকমপ্লিট ভার্ব বলা হবে। এই কারণে এই কনসেপ্ট থেকে আমাদের এই প্রশ্নটা আসছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ ইনকমপ্লিট ভার্ব। তার মানে সঠিক আনসার কোনটা হবে বলেন তো, এই যে ইনট্রানজিটিভ ভার্ব, বি নাম্বার ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ এক্স্যাক্টলি। নিচের কোনটা ইনকমপ্লিট ভার্ব নয় এটা বলছে, তার মানে ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি বলেন তো, কমপ্লিট ভার্ব, COMPLET, কমপ্লিট ভার্ব, কমপ্লিট ভার্ব। এতক্ষণে আলোচনা বুঝে থাকেন, এই যে এই কোশ্চেনটা আপনারা নিজেরা করবেন, এটা আমার এখন বলবেন না। 33 নাম্বার নিজেরা করবেন, না হলে ক্লাসের শেষে সলভ ক্লাসে কেমন নিজেরা করার চেষ্টা করবেন। 36 নাম্বার কোশ্চেনটা সবাই করবেন, 36 নাম্বার প্রশ্নটা সবাই করবেন, এবং সবাই বুঝতে পারছেন কিনা এটা বলবেন। এক্স্যাক্টলি কমপ্লিট ভার্ব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনকমপ্লিট ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এক্স্যাক্টলি, এই তো ভালো বুঝেন আপনারা। এখানে মেইন ভার্বের আলোচনা হচ্ছে না তো, পড়ানোর প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না, এখানে মেইন ভার্বের আলোচনা হচ্ছে না। মেইন ভার্বের আলোচনা গত ক্লাসে গেছে, আমরা এখন আলোচনা করছি ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। আপনি ইনট্রানজিটিভ দেখেন, মেইন ভার্ব তো সব এই যা আলোচনা করছি, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, সবগুলোই তো মেইন ভার্ব। মেইন ভার্বের প্রশ্ন কেন আনবে বলেন দ্রুত। 36 নাম্বার আনসার করবেন, এবং কেউ বুঝতে না পারলে এখন প্রশ্ন করবেন। সব কিছুই হয়, প্রিন্সিপাল হয়। ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে, এই জন্য ইনট্রানজিটিভ ভার্বকে কমপ্লিট ভার্ব বলা হয়। আর ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট প্রয়োজন হয়, এই জন্য ট্রানজিটিভ ভার্বকে ইনকমপ্লিট ভার্ব বলা হয়। সিম্পল জিনিস, অবজেক্ট থাকবে আর অবজেক্ট থাকবে না। পঁয়ত্রিশ নাম্বারটা একটু এখন মাত্র নিয়ে কথা বললাম। 33 নাম্বার বলছি নিজেদের করতে, কথা যেটা বলি সেটা শুনতে হবে তো। 33 নাম্বার বলছি নিজেদের করতে, নিজেরা করবেন। 33 নাম্বার বলছি নিজেদের করতে, নিজেরা করবেন। একটু চিন্তা করতে হবে, চিন্তা করলে মাথাটা একটু খুলবে, চিন্তা করলে মাথাটা একটু খুলবে। যদি না পারেন তাহলে তো আমি ক্লাসে করাই দিব। আপনি চিন্তা করবেন, অবজেক্ট আনার চেষ্টা করবেন, যে অবজেক্ট আসলে ব্যবহার করা যায় কিনা। এই প্রত্যেকটা ওয়ার্ডের পরে বা ভার্বের পরে অবজেক্ট আনার চেষ্টা করবেন, যে আসলে এটা দিয়ে অবজেক্ট ব্যবহার করা যায় কিনা। না পারলে তো আমি বলেই দিব, সমস্যা নেই। ওকে, আচ্ছা আরেকটা ভার্ব পড়বো আমরা, লিঙ্কিং ভার্বের পরে আরেকটা ভার্ব পড়বো, এটা পরে পড়বো আমরা। কগনিট ভার্ব পড়বো, কগনিট ভার্ব খুবই সহজ। কগনিট ভার্ব, কগনিট ভার্ব, খাতায় শিরোনাম দিবেন কগনিট ভার্ব, মনোযোগ দেন। মনে করেন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে লুডো খেলতে বসছেন, ফোনে লুডো আছে না, সময় কাটছে না, কোথাও দেখছেন, অথবা আপনার হাজব্যান্ডের সাথে অথবা ওয়াইফের সাথে, যার যেটা আছে, বুঝতে পারলাম, যার যেটা আছে, আপনি লুডো খেলতে বলছেন।
লুডো খেলার পরে মনে করেন যে আপনি জিতে গেছেন, মানে আপনার পাশের মানুষটা হেরে গেছে, মানে আপনি দান পাইছেন আর কি। আপনার পাশের মানুষটা বলতেছে, ও আজকে তুমি কি খেলাটাই না খেললে, হ্যাঁ, মানে আপনি জিতে গেছেন। আমরা এরকম বলি না, আজকে তুমি কি খেলাটাই না খেললে, এরকম কথা বলে থাকে। খুব মনোযোগ দিয়ে দেখেন, খেলা ভার্ব, একটা ভার্ব, খেলাটাই না খেললে, এখানে ভার্ব এবং নাউন একই জায়গাতে আসছে, এটা আমরা পরে বলবো। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দিব। আপনি প্রচুর ঘুমান, মনে করেন আপনি ঘুমাচ্ছেন সেই সন্ধ্যা 7টায় ঘুমান, মাঝে মাঝে মানে সকাল 10টা বেজে যায়। কারণ আপনার মা আপনাকে বলছে যে, আপনার মা আমাকে আজকে বলছে যে আজকে তুমি কি ঘুমানোটাই না ঘুমাইলে, আজকে তুমি কি ঘুমটাই না ঘুমাইলে, আজকে তুমি কি ঘুমটাই না ঘুমাইলে, এরকম বলে। হ্যাঁ, আজকে তুমি কি ঘুমটাই না ঘুমাইলে, এরকম বলে। বাংলায় আমরা সমধাতুস ক্রিয়া বলছিলাম, সমধাতুস ক্রিয়া। আমরা ইংরেজি পারি না অধিকাংশ কারণ হচ্ছে আমরা বাংলা ব্যাকরণই বুঝি না, বুঝাইতে পারলাম না। সমধাতুস ক্রিয়া মানে হচ্ছে যে যেই ক্রিয়ার কর্ম এবং ক্রিয়া একই হয়, মানে ক্রিয়াপদ থেকেই কর্ম তৈরি হয়, ওটাকে কি বলা হয়? সমধাতুস ক্রিয়া বলা হয়। বাংলায় যেটাকে সমধাতুস ক্রিয়া বলা হয়, ইংরেজি এটাকে কগনিট ভার্ব বলা হয়। একটা সেন্টেন্স দিয়ে আমরা মনে রাখবো, এত কঠিন যাব না আমরা। খালি ওই যে খেলাটা মনে রাখবেন, ঠিক আছে, লুডো খেলাটা মনে রাখবেন, তাহলে মনে থাকবে। মানে ভার্ব থেকে নাউনের উৎপত্তি হবে। আচ্ছা, আপনি কগনিট ভার্বের পাশে লিখবেন কি জানেন? কগনিট ভার্বের পাশে লিখবেন একটা জিনিস, লিখবেন যে সমধাতুস, সমধাতুস, সমধাতুস ক্রিয়াকে, সমধাতুস ক্রিয়াকে কগনিট ভার্ব বলে। সিওজি, কগনিট, NAT, কগনিট ভার্ব বলে। সমধাতুস ক্রিয়াকে কগনিট ভার্ব বলে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট লিখবেন, এমন ক্ষেত্রে অথবা এই ক্ষেত্রে ভার্ব থেকেই নাউনের উৎপত্তি হবে, ভার্ব থেকেই অবজেক্ট, OBJECT, অবজেক্ট নাউন এর উৎপত্তি হবে। বুঝতে পারলাম? সমধাতুস ক্রিয়াকে বলা হয় কগনিট ভার্ব, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, এই ক্ষেত্রে কিচ্ছু সংজ্ঞা, ডেফিনিশন কিচ্ছু মনে রাখার দরকার নেই, আপনি শুধু লেখেন এই ক্ষেত্রে ভার্ব থেকে অবজেক্ট উৎপন্ন হবে, মানে এমন একটা ভার্ব থাকবে, অবজেক্টটা ওই ভার্ব থেকে উৎপন্ন হবে, অবজেক্টটা কি ওই ভার্ব থেকে উৎপন্ন হবে। আচ্ছা দেখেন, এবার আমরা এক্সাম্পলে যাই, খুব খুব সুন্দর করে আপনি বুঝতে পারবেন। 43 নম্বর কোশ্চেনটা দেখেন, 43 নম্বর কোশ্চেনটা দেখেন। 43 নম্বর কোশ্চেনটা কি? আই ড্রিমড, আমি স্বপ্ন দেখেছিলাম, এ ওয়ান্ডারফুল ড্রিম, আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম। দেখেন এই যে ভার্ব আছে ড্রিমড, এই ড্রিম ভার্ব থেকে অবজেক্ট কি হলো বলেন তো? ড্রিম তৈরি হলো। তার মানে এই জায়গায় অবজেক্টটা মানে হোয়াট ডিড আই ড্রিম, আমি কি দেখেছিলাম। ড্রিম শব্দটা নাউন এবং ভার্ব দুইটিই হয়। ড্রিম শব্দটা নাউন এবং ভার্ব, ড্রিম মানে স্বপ্ন আর ড্রিম মানে স্বপ্ন দেখা, দুইটা হয়। যখন ভার্ব হিসাবে হয় তখন মানে দেখা, আর অ্যাজ ইউজুয়ালি স্বপ্ন হয়, অ্যাজ ইউজুয়ালি অর্থ নাউন হিসাবে। তো এই যে হোয়াট ডিড আই ড্রিম, আমি কি দেখেছিলাম, যেহেতু পাস্ট টেন্স আছে, আমি কি দেখেছিলাম, আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম। তার মানে এই যে ড্রিম, এই যে অবজেক্টটা, এটা কোথা থেকে উৎপন্ন হলো? এই ভার্ব থেকে উৎপন্ন হলো। ভার্ব থেকে যদি অবজেক্ট উৎপন্ন হয়, যেই কোনো ভার্ব থেকে অবজেক্ট উৎপন্ন হলে ওটাকে কগনিট ভার্ব বলা হয়। মনে রাখার সহজ উপায়, কোনো সংজ্ঞা, কোনো ডেফিনিশন কিচ্ছু করার টাইম নেই, মূল খেলাটাই যথেষ্ট। আপনি যদি সত্যিকার অর্থে খেলতে পারেন তখন কোনো ব্যাপারই না। বোঝাতে পারলাম? বি চিল। দেখেন পরে দেখেন, এরপরে আবার 44 নম্বর কোশ্চেন, এবার আমি আপনাকে পরে করতে দিব আপনাকে, ঠিক আছে? না পারলে পরে অবস্থা খারাপ বানায় ফেলবো। দেখেন, হুইচ সেন্টেন্স অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ কগনিট ভার্ব? কগনিট অবজেক্ট। দেখেন কগনিট অবজেক্ট, খুব মনোযোগ দিয়ে দেখেন, এদিক তাকান। 44 নম্বর অপশনে এ, হি কল্ড। এই কল্ড ভার্বের অবজেক্ট কে বলেন তো? এ ফুল। এখন এই ফুল ভার্বটা, অবজেক্টটা এই কল থেকে তৈরি হয়েছে, কল এবং ফুলের সাথে কোনো মিল আছে? তার মানে কি এটা কগনিট হয়? এটা হয় না। এটা কি কয়কার কাটা, কাটা কাটা। এরপরে হি টিচেস আস ইংলিশ, ভার্বকে টিচ, ভার্বকে টিচ, আর ই কি বলেন তো? অবজেক্ট কি? একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে আস। তো
তো এই ভার্ব থেকে কি এই অবজেক্ট তৈরি হয়েছে নাকি অবজেক্ট আলাদা? অবজেক্ট আলাদা, সুতরাং এটা হয় না। দেখেন, আই নো হিম টু বি এ কাওয়ার্ড, আমি তাকে চিনি একজন কাপুরুষ হিসাবে। ভার্ব হচ্ছে নো, আর অবজেক্ট হিসাবে কি আছে? কাওয়ার্ড। দুইটা আকাশ আর পাতাল, কোনো মিল নাই, ঠিক আছে? তো এটা হয় নাই। রনি স্যাং এ সং, খুব মনোযোগ দিয়ে দেখেন, এই যে দেখেন স্যাং, এই স্যাং ভার্বটা থেকে নতুন নাউন উৎপন্ন হলো সং, বুঝতে পারলেন? তার মানে কগনিট ভার্বের উদাহরণ কোনটা বলেন তো? এই যে, এইবার আপনি বলেন, আবার দেখেন, এইবার দেখেন, হি রেন এ রেস, হি রেন এ রেস, খুব মনোযোগ। রেন হচ্ছে আমাদের ভার্ব, আর রেস মানে হচ্ছে কি? প্রতিযোগিতা, দৌড়ানো। এখন রেন ভার্ব থেকে রেস নাউনের উৎপত্তি হলো। ভার্ব থেকে যদি নাউনের উৎপন্ন হয় সেটা কি পজিটিভ ভার্ব বলা হয়? আরে না, কপিউলেটিভ ভার্ব বলা হয়। দন্তা না কেন না, ভার্ব কোনটা বলেন তো? কগনেট ভার্ব। সি লেখেন, সি মানে কগনেট আর সি মানে ক্লিয়ার, বুঝতে পারলেন? এরপরে যদি বুঝতে না পারেন তাহলে ঠিক এই সময়টাই আপনি আবার রিপিট ক্লাস দেখবেন, বুঝতে পারলেন? বলেন, কারো কোনো সমস্যা আছে কিনা? বেশ এক ঘুম ঘুমিয়েছে, এক্স্যাক্টলি রাইট। কগনিট ভার্ব। স্যার এমন এমন উদাহরণ বলেন মনোযোগ অন্যদিকে চলে যায়, তাও ভালো লাগে আপনার ক্লাস। কি উদাহরণ বলি আমি? আপনার এটা মনের সমস্যা, আমি তো উদাহরণ ঠিকই বলি, আমি উদাহরণ ঠিকই বলি, ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে? কগনেট ভার্ব, ওকে, ঝামেলা হো গাই। চলেন, এটা আলোচনার বিষয় না, তারপর আমরা একটু করবো, ঠিক আছে? গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্বের একটা আলোচনা করবো ইনশাল্লাহ। গ্রুপ ভার্ব, হ্যাঁ, গ্রুপ মানে কি বলেন তো? দেখেন, গ্রুপ মানে কি বলেন তো? দল। এখন দল কি একজনে হয়? বলেন, দল কি একজনে হয়? না, দল করতে গেলে অবশ্যই আপনার কি লাগবে? মিনিমাম 2 জন লাগবে। যেমন বাংলাদেশে এমন রাজনৈতিক দল আছে, ওই মাহিবি চৌধুরী আছে না? মাহিবি চৌধুরী চিনেন? উদয় চিল্লে স্টক শোতে মাহিবি চৌধুরী। আমি ওর দলে ওর বাপরে আর ওরে সারা কাউরে দেই না। মাহিবি চৌধুরী, ঠিক আছে? ওই আলোচনা আসলে 18 সালের নির্বাচনে হঠাৎ করে ওরা বলছে কেউ 150 আসন চাই। তা আমি চিন্তা করলাম, আচ্ছা 150 আসন চাই, কারা এটা দিই আমি? এরপর দেখলাম যে ও গাইডে ওর দলে ও আর ওর বাপরে ছাড়া আমি কাউরে চিনি না। মানে একটা দল হইতে গেলে মিনিমাম 2 জন লাগবে। এখন গ্রুপ ভার্ব মানে হচ্ছে দল ভার্ব। ভার্ব সাধারণত একটা ওয়ার্ড দিয়ে হয়, যেমন আই লাভ ইউ, ইউ কিস মি, হ্যাঁ, ইউ লাভ মি, ইউ ফিল মি, আই ফিল ইউ, মানে ভার্ব সাধারণত একটা ওয়ার্ড দিয়ে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে, কিছু কিছু ক্ষেত্র আছে যে মানে একটা দিয়ে হয় না, ডাবল লাগে বা ট্রিপল লাগে, বুঝাইতে পারলাম? একটা দিয়ে হয় না, ডাবল অথবা ট্রিপল ভার্ব লাগে ভার্ব হিসেবে কাউন্ট করতে। দেখেন, অ্যাজ ইউজুয়ালি টেক হচ্ছে একটা ভার্ব হয়, টেক একটা ভার্ব হয়, নেওয়া অর্থে দেওয়া অর্থে ভার্ব হয়, বুঝতে পারলাম? আবার আফটার হচ্ছে কি বলতো? একটা প্রিপোজিশন। কিন্তু টেক আফটার মানে হচ্ছে একই রকম দেখতে হওয়া, এই দুইটা মিলে কি একটা ভার্ব গ্রহণ করছে। গ্রুপ ভার্বের আলাদা চ্যাপ্টারই আছে। গ্রুপ ভার্বগুলোই হচ্ছে অ্যাজ ইউজুয়ালি গ্রুপ ভার্ব, বুঝতে পারলাম? সাধারণত ভার্ব এবং প্রিপোজিশন যুক্ত হয়ে, ভার্ব এবং প্রিপোজিশন যুক্ত হয়ে যখন একটা ভার্বের মতো কাজ করে তখন সেটাকে কি বলা হয়? গ্রুপ ভার্ব বলা হয়। আচ্ছা, এরপরে দেখেন টার্নড। টার্নড মানে হচ্ছে একটা, বুঝিনি তো, টার্ন মানে নিজে একটা ভার্ব হয়। এরপর ডাউন, ডাউন শব্দটা আছে আমাদের একটা প্রিপোজিশন। তার ভার্ব এবং প্রিপোজিশন মিলিয়ে সাধারণত, আমি বলছি সবসময় না, সাধারণত ভার্ব এবং প্রিপোজিশন মিলে দুইটাই মিলে একটা ক্যারাবারা খেলে ফেলে, ওটার নাম গ্রুপ ভার্ব হয়, ঠিক আছে? এটা পরীক্ষায় আসে না, কিন্তু আপনি যেন কখনো বলতে পারেন না, কবির ভাইয়ের কাছে পড়ছিলাম, করবে এই গ্রুপ ভার্ব পড়েনি, এই জন্য আমরা গ্রুপ ভার্ব শিখে ফেললাম। কি বলেন তো? এই যে আমাদের একাধিক ভার্ব একটু লিখে রাখতে পারেন, ভার্ব এবং প্রিপোজিশন। যারা ভবিষ্যতে এখানে এমন অনেকে আছেন, যেমন হয়তো বা আপনিও টিচিং প্রফেশনে আসবেন, বা এখানে যারা আছেন যে পড়াবেন, তাদের জন্য এই কথাগুলো বলা, হ্যাঁ, পরীক্ষার জন্য আসে। এই যে টুকটাক 2-1টা প্রশ্ন আসছে, টেক্স ভার্ব, এটা হচ্ছে গ্রুপ ভার্ব। আমি আশা করে বোঝাইতে পারলাম। আচ্ছা, এরপরে আমরা
আরেকটা অন্য জিনিস পড়বো, লিঙ্কিং ভার্ব পড়বো। লিঙ্কিং ভার্ব পড়তে, ও আচ্ছা, ফ্যাক্টিটিভ ভার্ব আমরা খাতায় লিখবো। ফ্যাক্টিটিভ ভার্ব এটা খুব মজা করে পড়াবো। কনসেন্ট্রেশন যদি কখনো না হয়, ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমার ক্লাসে যদি আপনি শতভাগ কনসেন্ট্রেশন ধরে রাখতে না পারেন, আপনি ক্লাসটা লিভ নেন, লিভ নিয়ে খুব সুন্দর করে বালিশ টিপেন। বুঝাইতে পারলাম? খুব সুন্দর করে বালিশের মাথা থেকে ঘুমায় যান। যখন শতভাগ কনসেন্ট্রেশন আসবে তখন আপনি আবার ক্লাসটা করেন, খুব সুন্দর করে বুঝতে পারবেন। ঠিক আছে? কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না। আপনার মনে হয় যে গার্লফ্রেন্ড মরে গেছে, কোনো সমস্যা নেই, গার্লফ্রেন্ড মরলে গার্লফ্রেন্ড পাওয়া যাবে, কিন্তু ক্লাস মিস হলে ক্লাস পাওয়া যাবে। আপনার মানসিকতা থাকবে এরকম। ঠিক আছে? তা আপনি যদি কেউ বিবাহিত, এখানে অনেকেই আছে বিবাহিত আমি জানি, মনে আপনার বউ মারা গেছে, আর টেনশন নেই, বউ মারা যেতে পারে, বউ মারা গেলে আপনি খুশি, আমি জানি, আপনি নতুন বিয়ে করতে পারবেন। হ্যাঁ, ওটা আমার জানা আছে। তো সুতরাং কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না। ফ্যাক্টিটিভ ভার্ব কি পড়াবো আমরা, দেখেন কি পড়াবো, দেখেন দেখেন উই আমরা, মেড তৈরি করেছিলাম বা বানিয়েছিলাম, হিম হিম তাকে। প্রশ্ন করে যদি আমি আপনাকে প্রশ্ন করি, সোনারা বলেন তো এখানে মেডটা কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আপনি বলে দিতে পারবেন। কেন বলবেন? কারণ এখানে এই যে অবজেক্ট আছে, এখানে কি আছে শোনা, অবজেক্ট আছে। উই মেড হিম, আমরা বানিয়েছিলাম। হ্যাঁ, মানে আমরা বানিয়েছিলাম। উই মেড হিম, যে সকল ভার্বের অবজেক্ট থাকে, এটা একটু আগেই পড়াইলাম, ওটাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলা হয়। গুড, তার এটা ট্রানজিটিভ ভার্ব। এবার আমার একটা প্রশ্ন, উত্তর দিবেন সবাই। যখন প্রশ্ন করি উত্তর দিবেন। উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম, এটা কি কমপ্লিট সেন্স হয়েছে? মানে এটা কি সেন্টেন্স হয়? উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম, এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে? বলেন, আপনি উত্তর দেওয়ার পরে বাকিটা বোঝাবো। উত্তর দেন। উত্তর দেন দ্রুত। কগনেট ভার্ব হচ্ছে সেং, আর কগনেট অবজেক্ট হচ্ছে সং। বারবার অবজেক্ট চিনতে হবে তো। বলেন, সেন্টেন্স মানে আমাদের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে? পূর্ণাঙ্গ অর্থ কি প্রকাশ করতে পারে বলেন? না, পারে না। এবার একটা জিনিস শিখবো, খুব ভালো করে লক্ষ্য করেন। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকা সত্ত্বেও এমন কিছু ভার্ব আছে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না। তখন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করার জন্য নতুন করে ওয়ার্ড আনতে হয়। যে সকল ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করার জন্য নতুন ওয়ার্ড আনতে হয়। নতুন ওয়ার্ড আনতে হয়, ওগুলোকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। উই মেড হিম ক্যাপ্টেন, CAP ক্যাপ্টেন। এইবার সেন্টেন্স, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। এবং এই ভার্বটাকে তখন আর ট্রানজিটিভ ভার্ব বলা যাবে না। কেন? ট্রানজিটিভ ভার্বটাকে এটা দিয়ে অর্থ প্রকাশ করতে পারতো, যেহেতু পারে না তখন এটার নাম ফ্যাক্টিটিভ, ফ্যাক্টিটিভ ভার্ব। আর এই যে অবজেক্ট, এই অবজেক্টের নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। আমি আশা করি আপনি বুঝতে পারলেন। আমি আবার বলছি, একদম দেখেন, আমি প্রথমে সেন্টেন্স লিখছি, আপনারে বলাইছি যে আপনারে দিয়ে বলাইছি এটা অর্থ প্রকাশ করতে পারে কিনা, পারে না। এরপরে নিচে একটা লাইন লিখবেন। কি লাইন? যে সকল ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট থাকার পরেও, মানে অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব মানে তো অবজেক্ট আছে, যে সকল ট্রানজিটিভ ভার্ব অথবা যে সকল ভার্বের পরে অবজেক্ট থাকার পরেও অর্থ প্রকাশ করতে পারে, সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য নতুন ওয়ার্ডের প্রয়োজন হয়। ওই সকল ভার্বকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। ওই যে নতুন অবজেক্ট আনতে হয়, এটাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়। ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়। এতটুকু লিখে রাখেন, আবার বলবেন না যে লিখে দেন, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট আছে, মানে তার মানে যে সকল ভার্বের পরে অবজেক্ট থাকার পরেও কি করা যায় না বলেন তো? অবজেক্ট থাকার পরেও অর্থ প্রকাশ করতে পারে না, নতুন ওয়ার্ড লাগে, তখন সেগুলোকে কি বলা হয়? ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। আর নতুন যে ওয়ার্ড প্রয়োজন হয় এটাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়। কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টিটিভ অবজেক্ট আমি ভার্ব লিখে দিচ্ছি। যেমন কোনো নমিনেট,
NAT, নমিনেট। সিলেক্ট, SELECT, সিলেক্ট। ইলেক্ট, ELECT, ইলেক্ট। তারপরে মেট, MADE, মেট। কল, কল ইত্যাদি। তারপরে চুজ, আর একটা ভার্ব আছে গুরুত্বপূর্ণ, CHOOS, চুজ। এই কটা লিখে রাখেন, পরীক্ষার বেশি আসবে না। এরপরে এটা লেখার পরে তারপরে আপনি বুঝবেন যে এটা একটা কগনিটিভ ভার্ব, ঠিক আছে? এটা কি ফেক? FC লেখেন, FC মানে কি ভাই বলেন তো? বলেন FC মানে কি? FC মানে ফ্যাক্টরি ডিক্লেয়ার। কিসের কমপ্লিমেন্ট না? আমি কমপ্লিমেন্ট আপনাদের এখনো পড়াইনি, আগে বলেন FC। যেটা পড়াচ্ছি সেটা বলেন। ইনশাল্লাহ আপনার প্রশ্ন কোনো আপনার প্রশ্নটা হয়তো বা পেয়ে যাবেন, একটু পরেই হয়তো আপনাদের প্রশ্ন, যে প্রশ্নটা এখন করতেছেন এই প্রশ্নের উত্তরটা হয়তো বা কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। FC ফুটবল ক্লাব, ওরে শয়তান রে, ওরে FC ফুটবল ক্লাব। কি পরিমাণ ক্রিয়েটিভিটি আমাদের না? ফ্যাক্টরি ক্লিয়ার। ওকে, চলেন এবার একটা খেলা খেলি, একটা কঠিন খেলা খেলবো। খাতায় লিখবেন OBJECT, অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। কঠিন জিনিস না, আপনি ভাবছেন অনেক কঠিন, কঠিন জিনিস না, একদম সহজ। দুটো এক্সাম্পল লিখছি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কোনো এতে এতে আমি তোমাকে ভালোবাসি, এতে কোনো বিশ্বাস নেই, ঠিক আছে? এরপরে হি বিকেম, BECAM, হি বিকেম পলিটিশিয়ান, POLITICIAN, পলিটিশিয়ান। হি বিকেম পলিটিশিয়ান। আরেকটা এক্সাম্পল লিখব। হি ওয়েন্ট মেট, সে পাগল হয়ে গেছে। হি ওয়েন্ট টু স্কুল। এই চারটা এক্সাম্পল লিখবেন। এই চারটা এক্সাম্পল বুঝতে পারলেই অবজেক্ট এবং অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট বুঝতে পারেন। একটু সময় দিলাম, এই চারটা একটু প্রথমে লিখেন। চারটা যদি বুঝতে পারেন তাহলে আপনি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বুঝে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। চারটা লেখা হলে দুই একজন একটু লিখে দেবো 4D। চারটা লেখা হলে দুই একজন একটু লিখে দেবো 4D। দু একজন একটু লিখবো FD। ওকে, শতভাগ মনোযোগ, এদিক তাকান, এদিক তাকান। এই সেন্টেন্সের ভার্ব কে? লাভ। এই সেন্টেন্সের ভার্ব কে? লাভ। এইবার খুব মনোযোগ দিয়ে দেখেন, ভার্বের পরে কে আছে? ইউ। ভার্বের আগে কে আছে? আই। বই পুস্তকের ভাষায় পড়াইলে এটা অন্যভাবে পড়ানো যায়, আপনি বুঝবেন না। ফুলাবান সারা জীবন পরে বুঝে না, কিন্তু আমি বই পুস্তকের ভাষায় পড়াচ্ছি না। আমি এই যে আপনাকে পড়াইলাম না, আপনি যে কোনো বই খুলে দেখবেন, কোনো বইয়ের সাথে আপনি মিল পাবেন না, একদম যে কোনো বইয়ে। কারণ প্রেজেন্টেশন, টিচার প্রেজেন্টেশন আপনি কোনো বইয়ে পাবেন না, এটা কনফার্ম থাকেন। অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্টের শত ছেলে মেয়েদের পার্থক্য। বইয়ে বিভিন্নভাবে, বইয়ে আমিও যদি বই লিখি আমি এইভাবে প্রকাশ করতে পারবো না, কোয়াইট ইম্পসিবল। লিখা আর বলা দুটো আলাদা জিনিস। যেটা বলতেছিলাম ওটা মনোযোগ দিবেন। এই যে ভার্বের পরবর্তী অংশ আর ভার্বের পূর্বের অংশ, এটা এক না আলাদা? দু একজন বলেন তো, একটু বলেন, একটু দ্রুত দ্রুত, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা।
ভার্বের পরবর্তী অংশ এবং ভার্বের পূর্ববর্তী অংশ এই দুইটা কি এক নাকি আলাদা? আর ওই ডায়লগ তুমি খাইলি আমি খাওয়া, তোমার সুখী আমার সুখী, এই কসুর আলাপ করিয়ে নিয়ে যায়, এটা হুদে বন্ডামি। মানে মানে দুইজন মানে মানে ভার্বের পরবর্তী অংশ এবং ভার্বের পূর্ববর্তী অংশ একই নাকি আলাদা, একটু বলেন। বলেন, ভার্বের পরবর্তী অংশ এবং পূর্ববর্তী অংশ এখানে একই নাকি আলাদা? দ্রুত লিখতে হবে। আলাদা। ওকে, এতটুকু এদিক তাকান। যদি ভার্বের পরবর্তী অংশ এবং ভার্বের পূর্ববর্তী অংশ যদি আলাদা হয়, তখন ভার্বের পরে যেটা থাকে এটা অবজেক্ট। হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, মনোযোগ দিয়ে। ভার্বের পরের অংশ এবং আগের অংশ যদি আলাদা হয়, তাহলে ভার্বের পরে যেটা থাকে সাধারণত এটা কি থাকে? অবজেক্ট। এবং অবজেক্ট অবশ্যই নাউন বা প্রনাউন হয়। অবজেক্ট অবশ্যই কি বলতে এনপি হয়, হয় নাউন নাকি হয় কি প্রনাউন? অবজেক্ট অবশ্যই কি হয়? হয় নাউন অথবা কি হয়? প্রনাউন হয়। 2 নাম্বার এক্সাম্পল, এটা মুছে দিলাম, একটা বুঝে দেবেন। আয় হেরি শোনা রে, মানে এটা অবস্থা হচ্ছে কি, মানে এক কাম করতে যায় আর এক কাম করে যাওয়া, ঠিক আছে? POLITICIAN, পলিটিশিয়ান। মনোযোগ দিয়ে। হি বিকেম পলিটিশিয়ান, খুব মনোযোগ দিয়ে। এখন একটা প্রশ্ন করব, সে রাজনীতিবিদ হয়েছিল। এখানে পলিটিশিয়ান এবং হি, দেখেন, হি বিকেম পলিটিশিয়ান, সে রাজনীতিবিদ হয়েছিল, সে রাজনীতিবিদ হয়েছিল, সে রাজনীতিবিদ হয়েছিল। এখানে পলিটিশিয়ান এবং হি আলাদা না একই? বলেন তো। এখানে ভার্বের পরবর্তী অংশ এবং পূর্ববর্তী অংশ একই না আলাদা? দ্রুত বলেন, দ্রুত বলতে হবে, কনসেন্ট্রেশন বেশিক্ষণ ধরে রাখা যাবে না। সেম, এক্স্যাক্টলি রাইট। মনে রাখবেন, যদি ভার্বের পরবর্তী অংশ এবং পূর্বের অংশ, আমি সাবজেক্ট অবজেক্ট বলছি না কিন্তু, ভার্বের পরবর্তী অংশ এবং পূর্বের অংশ যদি একই হয়, তখন ওই ভার্বটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। LINKING, লিঙ্কিং ভার্ব। এবং ভার্বের যে পরবর্তী অংশটা আছে এর নাম হচ্ছে কমপ্লিমেন্ট, COMPLEMENT। এরপরে যদি না বোঝেন, আমার নিজের আব্বার টাকা দিয়ে মুড়ি কিনে দিবেন, আপনি মুড়ি খাবেন। এরপরে তো আরো 2টা এক্সাম্পল দিবা, আরো 2টা এক্সাম্পল দিয়ে আরো বোঝাবো। ভার্বের পরবর্তী অংশ এবং পূর্ববর্তী অংশ যদি একই হয়, তখন ওই ভার্বটার নাম লিঙ্কিং ভার্ব। এই যে ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, কমন ভার্ব, বক্কর সকর, কগনিট ভার্ব, এগুলো সব ভার্ব প্রিন্সিপাল ভার্ব। এখানে প্রিন্সিপাল আর নন প্রিন্সিপালের আলোচনা আসছে না। ভার্বের পরবর্তী অংশ আছে। পরবর্তী আরেকটা এক্সাম্পল, এটা মুছে দিলাম। পরবর্তী অংশ দেখেন, হি ওয়েন্ট মেড, সে পাগল হয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে দেখেন, হি ওয়েন্ট মেড, সে পাগল হয়ে গেছে। ওয়েন্ট শব্দটা একটু দেখেন তো, সে পাগল কি হয়েছে? সে, তার মানে ভার্বের পরবর্তী অংশ এবং পূর্বের অংশকে একই নাকি আলাদা? একই। এটা কি বলেন তো? এই ভার্বটার নাম হচ্ছে কি বলেন তো? এই পাগলা এই ভার্বের নাম কি? লিঙ্কিং ভার্ব, LINKING। এই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর এই যে এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট, COMPLEMENT। এর নাম হচ্ছে কমপ্লিমেন্ট। লাস্টে 4 নাম্বার এক্সাম্পলটা দেখবেন, হি ওয়েন্ট টু দ্য স্কুল। ই স্কুল এবং হি দুইটা কি একই জিনিস নাকি? না, যেহেতু আলাদা। ওয়েন্ট ভার্বটা সাধারণত কি বলেন? অ্যাজ ইউজুয়াল ভার্ব, তবে ইন্টেনসিটিভ ভার্ব। সে কোথায় গিয়েছিল? স্কুলে গিয়েছিল, ইন্টেনসিটিভ ভার্ব। এইবার খুব সুন্দর করে এই যে এক্সাম্পল আমি ঠিক যেভাবে খাতায় আঁকা কি করছি, আপনি ঠিক এইটাই করবেন। এটাই শেখার প্রসেস। এবার আপনি খুব সুন্দর করে লিখবেন অবজেক্ট, OBJECT, অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, COMPLEMENT। কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি জানেন? সাবস্টিটিউট, একজনের পরিবর্তে আরেকজন, মানে সেটাই, মানে সরি, সাবস্টিটিউট শব্দটা বলাটা উচিত হবে না, পরিপূরক আর কি। মানে একই জিনিস বোঝাবে, একই জনকে বোঝাবে, একই ব্যক্তিকে বোঝাবে, একই বস্তুকে বোঝাবে। নাউন, অবজেক্ট হইতে হলে অবশ্যই নাউন বা প্রনাউন হইতে হয়। আর কমপ্লিমেন্ট হইতে হলে সাধারণত কি বলেন? নাউন ফ্রেজ, NOUN, নাউন ফ্রেজ অথবা নাউন অথবা অ্যাডজেটিভ। নাউন কেটে দেন, পরীক্ষায় সাধারণত নাউন দিয়ে প্রশ্ন হয় না। নাউন ফ্রেজ অথবা অ্যাডজেটিভ, TIV, অ্যাডজেটিভ হয়। লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড যদি থাকে তখন সেটা অ্যাডজেটিভ হয়। যেমন এবার আমি আরো একটা এক্সাম্পল দিব, দেখেন। যেমন হি ইজ আ স্টুডেন্ট, STUDENT। খুব মনোযোগ দিয়ে দেখেন,
দেখেন এই যে ভার্ব হচ্ছে কি বলেন তো, ইজ। এই যে স্টুডেন্ট এবং হি দুইটাকে আলাদা নাকি একই? একই। সুতরাং এই ভার্বটা যদি আলাদা করে চাই এর নাম লিঙ্কিং ভার্ব, LINKING, লিঙ্কিং ভার্ব। আর এই টোটাল অংশটুকুর নাম হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি? নাউনের সাথে কোনো কিছু যুক্ত থাকলে সেটা নাউন ফ্রেজ হয়। নাউনের পূর্বে অথবা পরে, যদি নাউন ছাড়াও আগে পরে কিছু থাকে, যদি ভার্ব না থাকে তখন ওটা নাউন ফ্রেজ। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিব। যেমন হি ইজ অনেস্ট, HONEST, হি ইজ অনেস্ট। দেখেন অনেস্ট এবং হি দুটো একই কি? একই নাকি আলাদা? একই। এই জন্য ইজ লিঙ্কিং ভার্ব, অনেস্ট হচ্ছে কি বলেন তো অ্যাজেটিভ বা কমপ্লিমেন্ট। বুঝাইতে পারলাম? এইবার যদি বুঝে থাকেন তাহলে এইবার আমি প্রশ্ন করাবো, প্রশ্ন লিখবো, এটা আমরা একটু দেখার চেষ্টা করবেন যে আপনারা বুঝেন কিনা, এবং আমি আশা করি আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। দেখেন লিঙ্কিং ভার্ব, গুরুত্বপূর্ণ লিঙ্কিং ভার্বগুলো লিখে দিব, টেনশন নেই, ঠিক আছে? হি বিকেম এ পলিটিশিয়ান, সে একজন রাজনীতিবিদ হয়েছিল। ওই যে এ পলিটিশিয়ান এবং হি দুইটাকে আলাদা না একই? একই। ট্রানজিটিভ ভার্ব না, লিঙ্কিং ভার্ব? হ্যাঁ, এবার লিঙ্কিং ভার্ব। বুঝতে পারলেন? এরপরে হানি টেস্ট সুইট। এখন সুইট মিষ্টি কে বলে তো? অন্য কিছু, চিনি না হানি। এই যে হানি, ভার্বের পরবর্তী অংশ এবং পূর্ববর্তী অংশ একই, দ্যাট ইজ লিঙ্কিং ভার্ব। হি ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গেছে। ম্যাড এবং হি অন্যজন হয়েছে নাকি সেই হয়েছে? সেই হয়েছে। এই যে ওয়েন্টটা কি বলেন তো? লিঙ্কিং ভার্ব। দ্য বয় ওয়েন্ট ম্যাড, ম্যাড এবং দ্য বয় কি বলেন তো? ওয়েন্ট। ম্যাড এবং দ্য বয় কি একই না আলাদা? একই। এই জন্য ওয়েন্ট কি বলেন তো? লিঙ্কিং ভার্ব। বলেন LC লেখেন। এই লিঙ্কিং ভার্ব সম্পর্কে আলোচনা করতে যে আমাদের অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করতে গেলো, অবজেক্ট কমপ্লিমেন্ট হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়। যদি সাবজেক্ট সমান সমান কোনো কিছু হয়েছে সবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট সমান সমান যদি কিছু হয় তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট। আপাতত এত আলোচনায় যাওয়ার দরকার নেই। গুরুত্বপূর্ণ লিঙ্কিং ভার্ব যেগুলো পরীক্ষায় সাধারণত প্রশ্ন হয়, এটা একটু লিখে রাখবো। ইম্পর্টেন্ট লিঙ্কিং ভার্ব বি ভার্ব যেখানেই থাকে সাধারণত ওটা মনে রাখবেন লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? অপশনে যদি লিঙ্কিং ভার্ব থাকে তাহলে লিঙ্কিং ভার্ব। বিকাম, BECOME, বিকাম। ফিল, টেস্ট, লুক, স্মেল। তারপর হচ্ছে রিমেইন, কিপ। এগুলো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আর একটা ভার্ব আছে রিজেম্বলস। রিজেম্বলস লিঙ্কিং ভার্ব। বলেন LC লেখেন, এবং কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা বলেন। ওয়েন্ট জীবনে কোনোদিন ট্রানজিটিভ ভার্ব হয় না। LC লিখতে হবে। এবং এইবার যদি কেউ কিছু বুঝতে না পারেন তাহলে বলতে হবে যে কি বুঝতে পারেননি। দ্রুত বলেন তো ভাই, কেউ আছেন যে বুঝতে পারেননি? হয়তো সবার মাথায় একবারে ঢুকবে না, আপনি ক্লাস আবার দেখবেন, কিন্তু যখন বুঝাইছি তখন ঠিকঠাক বুঝতে পারছেন কিনা এটা বলেন। মনে রাখতে পারবেন এটা আমিও জানি, অনেকেই মনে রাখতে পারবেন না, কিন্তু সে আবার ক্লাস দেখবেন। এই জন্য তো এই সুযোগটা রেখে দেওয়া। প্রশ্ন করা যদি একটু বুঝিয়ে দিতেন। ওই যে হোয়াট দিয়ে, হুম দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স পড়বেন, ইন্টারগেটিভ সেন্টেন্সটা পড়বেন যে প্রশ্ন করা এইটা কি ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে প্রশ্ন করতে হয়। লাস্ট ভার্বটা কি বললেন? লিঙ্কিং ভার্ব। রিজেম্বলস একই রকম দেখতে হয়, RESEMBLE। ক্লিয়ার? আজকে আর পড়াবো না, আর একটা জিনিস পড়াবো। BM ইজ আর ওয়াজ ওয়ার। জি, কমপ্লিমেন্টটা ক্লিয়ার করা আছে, এটা অবুঝেন নাই। কমপ্লিমেন্টটা আপনি আবার ক্লাস দেখবেন। কমপ্লিমেন্ট এতগুলা এক্সাম্পল দিয়ে যদি আপনি না বুঝে থাকেন তাহলে আপনি এখন এক কথায় বুঝবেন না, তাহলে আপনি আবার ক্লাস দেখবেন। এখানে 4টা এক্সাম্পল দেওয়া আছে, 4টা এক্সাম্পল আপনাদেরকে প্রশ্ন করছে, আপনারা উত্তর দিচ্ছেন। এরপরে যদি আপনি না বোঝেন তাহলে আপনি আবার ক্লাসটা দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। ক্লিয়ার? একটা ভার্ব পড়াবো, এইটাই একই ভার্ব। দেখেন হোয়াট কাইন্ড অফ দ্য ভার্ব ইজ ওয়েন্ট। সেন্টেন্সটা ছিল এই যে এরকম। দেখেন
দ্য ডগ ওয়ান্ট মেড, দেখেন এই যে মেড এবং ডগ কি একই ব্যক্তি না, সরি একই একই সত্তা না? ভার্বের ওয়ান্ট ভার্বের পরের অংশ এবং আগের অংশ একই নাকি আলাদা? একই, তার মানে লিঙ্কিং ভার্ব হওয়ার কথা, লিঙ্কিং ভার্ব হওয়ার কথা না? লিঙ্কিং ভার্ব হওয়ার কথা। খুব মনোযোগ দিয়ে দেখেন, এই লিঙ্কিং ভার্বের অপর একটা নাম কি বলেন তো? কপিউলেটিভ ভার্ব। কপিউলেটিভ ভার্বের পাশে লিখবেন লিঙ্কিং ভার্ব, LINKING, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের আরেকটা নাম কি বলেন তো? কপিউলেটিভ ভার্ব। কখনো কখনো নামটা চেঞ্জ করে নতুন মোড়কে প্রশ্ন হয়। যদি ডেফিনেশন দিতে চাই তাহলে আমি এটা বলবো যে সাধারণ যে সকল ভার্ব আছে, যে সকল ইন্ট্রানজিটিভ ভার্ব এরপরে অ্যাজেটিভ বসে অন্য অর্থ প্রকাশ করে, যেমন আমি যদি বলি, যেমন হি কেম, হি কেম সে এসেছিল। এবার আমি যদি রাউন্ড লাগাই দিই, ROUND, রাউন্ড, তখন এই কামের অর্থ আর আসা হয় না। কাম রাউন্ড মানে হচ্ছে সুস্থ হওয়া, হি কেম রাউন্ড মানে কি? সে সুস্থ হয়েছিল। যে সকল ইন্ট্রানজিটিভ ভার্বের পরে নতুন কোনো অ্যাজেটিভ যোগ করে অন্য অর্থ প্রকাশ করা হয়, ওগুলোকে কি বলা হয়? কপিউলেটিভ ভার্ব বলা হয়। আমরা সহজভাবে মনে রাখবো, এত কঠিন ডেফিনিশনে যাওয়ার দরকার নেই। যেমন মাই ড্রিমস কাম ট্রু, দেখেন আমি একটা এক্সাম্পল দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আমি যদি বলি মাই ড্রিম, DREA, মাই ড্রিম কামস ট্রু, আমার স্বপ্ন সত্য হলো। এখন সত্য কি বলেন তো? এই যে মাই ড্রিমস, তা মাই ড্রিমস এবং ট্রু দেখেন কি বলেন তো? একই। ভার্বের পরবর্তী অংশ এবং আগের অংশ কি? সেম, একই। এই জন্য কাম ভার্বটা কি বলেন তো? কপিউলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব। তাহলে আপনি দুইভাবে মনে রাখতে পারবেন, লিঙ্কিং ভার্বের অপর একটা নাম কপিউলেটিভ ভার্ব, এইভাবে মনে রাখবেন, অথবা এইভাবে মনে রাখবেন ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাজেটিভ বসে যখন ভিন্ন অর্থ প্রকাশ দেয়, যেমন কামের অর্থ এখানে আর কাম থাকলো না, কাম ট্রু মানে সত্যি মানে সত্যতে পরিণত হওয়া, কাম ট্রু মানে বাস্তবে পরিণত হওয়া, বাস্তবে কোনো কিছু ঘটে যাওয়া। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাজেটিভ বসে যখন নতুন অর্থ প্রকাশ করে, সাধারণ মানে গতানুগতিক অর্থ না দেয়, তখন ওটাকে কপিউলেটিভ ভার্ব বলা হয়। অথবা আপনি লিঙ্কিং ভার্বের অপর নাম হচ্ছে কি বলেন তো? কপিউলেটিভ ভার্ব। আজকের ক্লাসে এই পর্যন্তই। FDC সম্পূর্ণ ক্লাস, এফতে পূর্ণাঙ্গ ক্লাস, ডিতে সম্পূর্ণ লিখছেন, সিতে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। FDC মানে সাকিব খান আর অপু বিশ্বাসের উলালা না, ঠিক আছে? FDC মানে কি বলেন তো? ফুল ক্লাস ডান। দ্রুত লিখেন, আজকে শেষ করবে এই যে ভাই FDC। কত টার্ম যে শিখাবো, ঠিক আছে? আপনি চিন্তা করতে পারবেন না, শুধু টার্ম আর টার্ম। FDC খেলা শেষ, FDC। যারা ক্লাস দেখতেছিলেন, এমন কেউ কি আছেন যে ক্লাসের আলোচনায় আপনাদের যেহেতু আপনাদের একদম নতুন অবস্থায় আমি খুবই স্লোলি যাচ্ছি, এবং যেহেতু বেসিক জিনিস পড়াচ্ছি এই জন্য ফাউন্ডেশনটা একটু স্লোলি যাচ্ছি, তবে মূল টপিকের ক্লাস শুরু হলে অবশ্যই এত স্লো যাওয়া যাবে না। আমাদের একটু বলেন তো যে ক্লাসটা বুঝতে পারলেন কিনা, কেমন কতটুকু বুঝতে পারলেন একটু বলেন তো। এত সুন্দর করে যদি ছোটোবেলা থেকে পাওয়া যেত, যখন কল্যাণ আছে ঠিক তখনই এই যে অবস্থা হয়। আপনার ছোটোবেলায় থাকলে হয়তো বা কল্যাণ, ছোটোবেলায় থাকলে হয়তো বা কোনো মানে আকাম করতেন, ঠিক আছে? মানে এখন আছে এইটাই কল্যাণ ছিল। ভার প্লাস প্রিপোজিশন থাকলে তো AITBO হয়, ভার প্লাস প্রিপোজিশনের কথা বলা হয় না, ভার প্লাস অ্যাডজেক্টিভের কথা বলা হয়েছে। আপনি শুনেননি হয়তো বা। এক ক্লাসে আজ অনেক কিছু শেখা হলো। সুপ্রিয় বিশ্ব মনে হয়, তাই তো? অসাধারণ ভাইয়া, লাস্ট ক্লাস দুইটা করানো একটু কষ্ট হয়েছে, বাট আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, ওকে, যে অনেক ভালো বলছে। ওকে, ক্লাসটা ভালো ছিল, মোটামুটি ক্লিয়ার আজকের টপিক। ওকে, আলহামদুলিল্লাহ। শালক 33-এর আনসার কোন 33?
সারা জীবন মনে থাকবে আলহামদুলিল্লাহ। 33-এর আনসার তো আপনাকে করতে বলছি, বাসার কাজ দিছি ভাই। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভও থাকতে পারে, নাউন ফ্রেজও থাকতে পারে। যেমন হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। দেখেন এগুলো খুবই আনকমন জিনিস, পরীক্ষায় জীবনে মাত্র একবার পরীক্ষায় আসছে, বোঝাতে পারলাম? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভও থাকতে পারে, নাউন ফ্রেজও থাকতে পারে। দা ডগ ওয়ান্ট ম্যাড, কুত্তাটা পাগল হয়ে গেছে। সব ক্লাস রেকর্ড থাকবে, জি সব ক্লাস রেকর্ড থাকবে। প্র্যাকটিস করার জন্য বেশি করে উদাহরণ কোথায় থেকে দেবো? এই টপিকগুলো থেকে এর থেকে বেশি প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই। এই টপিকগুলো থেকে এর থেকে বেশি প্রশ্ন আসে নাই, ঠিক আছে? ওকে, আমাদের আজকের ক্লাসটা শেষ করছি। আর চাইলে আমি আজকেই শেষ করতে পারতাম এই লেকচারটা, কিন্তু আমি শেষ করলাম না। আপনাদের আরও যদি কোনো সমস্যা থাকে তাহলে সমস্যাটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আগামীকাল এই আমাদের বেসিক টু সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে আর খুব বেশি আলোচনা নেই, আমরা ম্যাক্সিমামই করে ফেলছি, খুব বেশি নেই। কিন্তু তারপরে আমরা এই জায়গায় সবগুলো প্রশ্ন ইনশাল্লাহ আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো, ঠিক আছে? যেহেতু বেসিক কনসেপ্টের ক্লাস, এই জন্য প্রত্যেকটা প্রশ্ন আমি করে দিচ্ছি। অবশ্যই মূল টপিকের প্রশ্ন আমি সবগুলো করে দিব না। মূল টপিকের প্রশ্ন যদি প্রশ্ন থাকে 20টা, আমি করে দেবো সর্বোচ্চ 2টা অথবা 3টা, সর্বোচ্চ 4টা, হাইস্ট একদম সর্বোচ্চ 5টা, বাকি 15টা আপনার করতে হবে। কারণ 15টা প্রশ্নের 15টা আমি করাই দিলে 20টা আমি করাইলে আপনার দ্বারা কিচ্ছু উপকার হবে না, বোঝাতে পারলাম? আজকের মতো টাটা, বাই বাই, বোন, আল্লাহ হাফেজ।